যদি এবারের গণভোট বিজয়ী না হয়, হ্যাঁ জয়যুক্ত না হয়, হবে না, বাট আমি বলছি যদি না হয়, তাহলে একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে বাংলাদেশে ফ্যাসিবাদ আবার ফিরে আসবেই, কেউ থাকতে পারবে না। কারণ এই গণভোটটার আয়োজনই করা হয়েছে যে বিষয়বস্তু নিয়ে, এটা তৈরি করা হয়েছে ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকানোর জন্য, আর কিচ্ছু না। জুলাই জাতীয় সনদ 2025 হঠাৎ কারো মাথা থেকে এসেছে, আর তিনি একটা অনুষ্ঠানে এসে বললেন সবাই এটা স্বাক্ষর করেন, আর রাজনৈতিক দলগুলো সুর করে সেখানে হাজির হয়ে স্বাক্ষর করে দিল। ব্যাপারটা তো এরকম ছিল না। এইটা তৈরি করা হয়েছে একটা জাতীয় প্রপার্টি হিসাবে, জাতীয় সম্পদ হিসাবে। জাতির পক্ষে সরকার এবং সকল রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সবাই দিনের পর দিন, মাসের পর মাস বসে আলোচনা করে, গবেষণা করে, সলা পরামর্শ করে এই জিনিসটা তৈরি করেছে। সুতরাং এটা করাই হয়েছে আমাদের গত 16 বছরের, প্রধানত গত 16 বছরের, সামগ্রিকভাবে গত 54 বছরের অভিজ্ঞতার প্রেক্ষাপটে, যে আমরা কোন কোন জায়গায় পরিবর্তন ঘটানোর মধ্য দিয়ে ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকাতে পারি। এটা হলো সেই প্রেসক্রিপশন। মানে সহজ ভাষায় বললে ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকানোর প্রেসক্রিপশন হলো এইটা, ব্যবস্থাপত্র। যদি এটাকে আমরা অনুমোদন করে আমাদের জাতীয় জীবনে বাস্তবায়ন ঘটাতে না পারি, তাহলে নিশ্চিতভাবে ফ্যাসিবাদ ফিরে আসবে এবং আমরাই সেটা নিয়ে আসবো। এটার জন্য অন্য কেউ দায়ী থাকবে না, জাতি হিসাবে আমরাই নিয়ে আসবো। কিন্তু যে সমস্ত আশঙ্কার কথা এখানে আলোচিত হয়েছে, এটা তো ভিত্তিহীন না, এটাও সত্য। সত্য হলো যে এখন পর্যন্ত সাধারণ ভোটারদের কাছে এটার অনেক কিছুই অস্পষ্ট, ক্লিয়ার না, এটা সত্য। পাশাপাশি এই জুলাই জাতীয় সনদ, এই সংস্কার উদ্যোগ, এই গণভোটকে ঘিরে নেগেটিভ ক্যাম্পেইন, অপপ্রচার এবং মানুষকে বিভ্রান্ত করার নানা তৎপরতা অত্যন্ত সক্রিয়ভাবে বিদ্যমান। কেন এটা বিদ্যমান এই জন্য যেই ফ্যাসিবাদীদেরকে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে, তারা বিতাড়িত হয়েছে রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তারা বিতাড়িত হয়েছে, এটা সত্য। কিন্তু তাদের ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাদের অন্তত দুটো মহা ক্ষমতা আছে। একটা হলো তাদের কাছে লুটপাটের অঢেল টাকা আছে, আরেকটা হলো দেশি এবং বিদেশি কায়েমি স্বার্থবাদী চক্র তাদেরকে নিরন্তর মদদ দিয়ে যাচ্ছে। এই দুটো শক্তির বলে সেই পরাজিত শক্তি যাতে বাংলাদেশের মানুষের স্থায়ী মুক্তির এই সনদ বাস্তবায়িত না হয়, সেজন্য যত রকম ষড়যন্ত্র করবার, অপপ্রচার চালাবার, তার সবকিছুই তারা চালাচ্ছে। দেখুন, গণভোটের ঠিক ইস্যুগুলো স্পেসিফিক পরিষ্কারভাবে হয়তো সাধারণ মানুষের অনেকেই এখনো জানে না, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাধারণ মানুষ এটুকু বোঝে যে এই সরকার দায়িত্ব গ্রহণের পর গত 1 বছরেরও বেশি সময় ধরে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, এটা ভালো কিছু, আমাদের সামগ্রিকভাবে কালেকটিভলি যে আমাদের জন্য এটা ভালো জিনিস। এটা আমি অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, আমি গ্রামে যাই নিয়মিত, তারা বলেন যে হ্যাঁ ঠিক কি আছে এটা জানি না, কিন্তু একটা সংস্কার তো ভালোর জন্যই হচ্ছে বা এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমি আপনাদের একটা জিনিস বলি যে সময় বেশি না, এটা সত্য, 5 সপ্তাহেরও কম, কিন্তু এই 5 সপ্তাহে আমরা এখন পর্যন্ত যতটুকু প্রস্তুতি, এটা জনগণের কাছে পরিষ্কার করবার জন্য এটা একদম কম সময় না। আপনাদের মাধ্যমে এটা যারা আজকে এই অনুষ্ঠানের খবরাখবর দেখবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে পারি যে বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদের ইমাম আছেন, যারা শুক্রবারে জুমার নামাজের সময় খুতবা দেন। তারা যদি আগামী 2, 3 বা 4টা জুমার নামাজে খুতবার পরে বা আগে
এই আমাদের লিফলেটটা আমি দুঃখিত আজকে আনতে ভুলে গেছি, একটা লিফলেট করা হয়েছে যেখানে বিষয়গুলো খুব সহজ ভাষায় লেখা আছে। ওনারা যদি শুধু ওই লিফলেটটা পড়ে শোনান 5 মিনিট সময় নিয়ে, মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে মন্দিরের পুরোহিত, গির্জার ফাদার, অপরাপর ধর্মীয় নেতৃবৃন্দ, তারপরে সরকারের যে মেকানিজম আছে, প্রত্যেক ইউনিয়নে সরকারের বিভিন্ন দফতরের, কৃষি বিভাগের, স্বাস্থ্য বিভাগের কর্মীরা আছেন। আমরা তাদেরকে একটা ন্যূনতম ওরিয়েন্টেশন বা প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি, অলরেডি এটা চলছে, সেই মিটিংয়েই চলে যেতে হবে আমাকে এখন। আগামীকালকে আমরা সারা দেশের সকল এনজিওদেরকে নিয়ে বসছি। আমরা জানি এনজিওদের একটা যথেষ্ট নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা তাদের যতটুকু সম্ভব মানুষকে রিচ করার সেটা আমরা করার চেষ্টা করছি সরকারের তরফ থেকে। কিন্তু একটা সত্য হলো, এখানে আলোচনাটা এসছে রাজনৈতিক দলগুলোর প্রচারের ক্ষেত্রে এখনো পর্যন্ত তো একটা কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধির একটা রেস্ট্রিকশন আছে। আমি বিশ্বাস করি যে তারা যখন পূর্ণ দমে নির্বাচনী প্রচারে নামবেন, গণভোটের প্রচার তো তাদেরও প্রচার, কারণ এই জুলাই সনদ তো তারা সবাই মিলেই তৈরি করেছেন, তারা সবাই মিলেই স্বাক্ষর করেছেন। আমি মনে করি না যে রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে কোনো নীরবতা পালন করবে, কিংবা নেতিবাচক তো প্রশ্নই আসে না। কারণ এই সংস্কার, জুলাই সনদ, গণভোট, এগুলোর প্রয়োজন কেন হয়েছে আমাদের অভিজ্ঞতার কারণে, গত 16 বছরের অভিজ্ঞতার কারণে। কে ফিরে যেতে চাইবে আবার 5ই আগস্টের আগে? আমরা বাংলাদেশে ক্রিয়াশীল রাজনৈতিক শক্তি দল যারা এখন আছে, আপনি কি এমন একটা শক্তিকেও খুঁজে পাবেন যারা 24 সালের 5ই আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চায়? তো যেহেতু চায় না, সুতরাং এটা নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলগুলো তারা এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় ভূমিকা রাখবে। কিন্তু একটা জায়গায় আমার কিছুটা হতাশা আছে, যেহেতু আমি নিজে খুবই ক্ষুদ্র পরিসরে হলেও সিভিল সোসাইটির সঙ্গে ডক্টর বদিউল আলম মজুমদারদের হাত ধরে যুক্ত ছিলাম বা আছি এখনো। সিভিল সোসাইটিকে নিয়ে আমার একটা হতাশা আছে, নাগরিক প্ল্যাটফর্ম, নাগরিক সংগঠন। আমরা 5ই আগস্টের আগে এমনকি পরেও অনেকগুলো সিভিল সোসাইটি প্ল্যাটফর্মকে অ্যাক্টিভ থাকতে দেখেছি, কিন্তু কি অদ্ভুত কারণে দিন যত যাচ্ছে সিভিল সোসাইটির অস্তিত্ব ক্রমশ যেন বিলীন হয়ে যাচ্ছে, খুব দ্রুত। মানে এটা খুব ধীরে ধীরে হচ্ছে না। আপনারা যদি গত 5-7 মাসের দিকে একটু যারা সিভিল সোসাইটির সঙ্গে যুক্ত আছেন, তারা দেখবেন খুবই দুর্ভাগ্যজনকভাবে এই জিনিসটা ঘটছে। এটা একটা অ্যালার্মিং ব্যাপার। কখনো কখনো সব সময় গণতান্ত্রিক দুনিয়ায় সিভিল সোসাইটিকে অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের চাইতে গুরুত্বপূর্ণ মনে করা হয়। সুতরাং আমরা যদি ঠিকঠাক গণতন্ত্রের পথে হাঁটতে চাই, যেতে চাই, আমাদের নাগরিকদের শক্তিশালী প্ল্যাটফর্ম লাগবে। শুধু এক সুজন দিয়ে হবে না। সুজন ছিল, থাকবে। ডক্টর বদিউল আলম মজুমদার, বিচারপতি মতিন সাহেবদের মতো মানুষেরা, এখানে আরো অনেকেই আছেন। তারা এটাকে কখনো ডানে বামে যেতে দেননি, এটাকে এটার পথে রেখেছেন।